রবীন্দ্রনাথের মাথায় এসেছিল যে একটা বিশ্বভারতী করতে হবে, যাকে তিনি প্রথম লিখিত চিঠিতে জানিয়েছিলেন মনের কথা, তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ। রথীন্দ্রনাথ জানতেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথও জানতেন রথীন্দ্রনাথকে। একদম। এটা পুত্র হিসেবে লেখেননি, এটা জাজমেন্ট হিসেবে লিখেছেন যে রথী এই জাজমেন্টটা করতে পারবে, আমার বক্তব্যটা কি, কেন চাইছি। যে রথীন্দ্রনাথের নিজস্ব মনের যে পরিকাঠামো, নিজস্ব যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বের প্রথম সোপান ছিলেন ওর মা। তিনি কি বলেছিলেন? বলেছিলেন রবীন্দ্রনাথ তোমাদের শুধু বাবা নন, উনি রবীন্দ্রনাথ। এটা মনে রাখবে যে তিনি বাইরে যাবেন, বিদেশে যাবেন, এবং বাবার খুব ইচ্ছে, ওই যে রবীন্দ্রনাথের খুব ইচ্ছে, মৃণালিনী তুমি কথাটা মনে রাখতে হবে, কিন্তু বারবার 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 ওটা আসবে ফিরে। রবীন্দ্রনাথের খুব ইচ্ছে যে উনি পল্লী সংস্কার, পল্লী নির্মাণ, পুনর্নির্মাণ করবেন, কৃষিটা হবে খুব প্রধান, তখন কৃষিজীবী দেশ, তাই আমাকে কৃষিকাজ শিখতে হবে। এবং সেই কৃষি কাজ মানে কৃষি প্রযুক্তির ফান্ডামেন্টাল দিকটা যেতে হয়। তখন আমেরিকায়, ইলিনয় আরবানা শ্যাম্পেন বা আমেরিকায় রবীন্দ্রনাথের কোনো পরিচিতিই ছিল না। 1906-07 সালে উনি আরম্ভ করেন এবং সেখানে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি তার ডিগ্রিটা নেন। রতিবাবুর মানে রেকর্ড কার্ড আমার দেখার সৌভাগ্য হয়েছে। হি ওয়াজ আ টপ লাইনার। ইনস্টিটিউটে এখনও রতিবাবুর ছবি আছে 1951-52 পর্যন্ত যদি ধরি, 1910 থেকে এই দীর্ঘ বছরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এমন যৌথ সমন্বয়ী ডিজাইনার কাপল তখন ভারতবর্ষে বিরল, আজও আছে কিনা জানি। রথীন্দ্রনাথ যখন বাবার সব ঠিকঠাক ব্যবস্থা করে গীতাঞ্জলি প্রকাশ হবে, ইয়েটসের সঙ্গে মিটিং হয়ে গিয়েছে, রথীন্দ্রনাথ বাবার অনুমতি নিয়ে প্রতিমা দেবীকে নিয়ে উনি চলে গেলেন ইলিনয়তে। কারণ ইলিনয়তে ওনার রেজিস্ট্রেশন করা ছিল টু ডু দ্য MS PhD একসঙ্গে, ডুয়েল ডিগ্রি, প্লান্ট জেনেটিক্স। প্লান্ট জেনেটিক্স নিয়ে রথীন্দ্রনাথ যখন কাজ করেছেন, ভারতবর্ষে কেউ করেনি। মাস্টারমশাই খুব খুশি রথীন্দ্রনাথকে পেয়ে, দুটো কারণ। একটা হচ্ছে অভিজাত তার ব্যবহার, দ্বিতীয় হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যারিস্টোক্র্যাসি। তো এরপর রবীন্দ্রনাথ বিখ্যাত হলেন, রথীবাবুকে বললেন যে তুই ছাড়া তো আমি সামলাতে পারবো না, ওই আর্কিটেকচারটা ঘিরে। তখন দেখা যাচ্ছে যে রথীবাবু, নন্দলাল, সুরেনকর এরা যদি ত্রয়ী মহান হয় ভারতের ডিজাইনে, প্রতিমা দেবীর যে কাজগুলো তার সঙ্গে আসছে সমান পাল্লা দিয়ে আসছে। রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী সবই কিন্তু বিচিত্রা স্টুডিওর শিল্পী। আচ্ছা, সবাই গগন ঠাকুর, অবন ঠাকুরের ছাত্রছাত্রী, এটা মনে রাখতে হবে। দে আর ইকুইটি, অ্যাবসলিউটলি ইকুইটি। সেখানে রবীন্দ্রনাথের বৌমা বলে কোনো প্রাধান্য হয়। এই যে ব্যাপারটা বুঝতে গেলে এবার রবীন্দ্রনাথ চাইছেন, রথীন্দ্রনাথ কলকাতায় আসছেন, প্রতিমা দেবীও কলকাতায় আসছেন। কোথায় আসছেন? জোড়াসাঁকোয়। কেন আসছেন? তখন রবীন্দ্রনাথের প্রেরণায় বিচিত্রা শিল্প আন্দোলন তৈরি হয়েছে জোড়াসাঁকোতে। কারুশিল্প মিলন ঘটিয়ে সেখান থেকে প্রয়োগ শিল্পের চর্চা হচ্ছে। এবারে প্রতিমা দেবী ওটা ভোলেননি যে বিচিত্রাকে নিবদে দেওয়া যাবে না। এই যে স্থিতপ্রজ্ঞা নারী, এ বড় বিরল। সেই সময় যেখানে রবীন্দ্রনাথ মধ্যাহ্ন গগনে সূর্য গম হচ্ছেন, আর বিশ্বভারতীতে সবাই করে বিখ্যাত লোকেরা ঘুরে বেড়াচ্ছেন, ওর স্বামীও বিখ্যাত। এই প্রতিমা দেবী প্রথম প্রচলন করলেন শান্তিনিকেতনে। গোয়ালপাড়া গ্রাম থেকে, কাছের গ্রাম থেকে মেয়েদেরকে এনে তাদের সূচের কাজ বা সুচি শিল্প, হ্যাঁ, হস্তশিল্প, কাঁথা কাজ ইত্যাদি 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 দেখছেন। এত কাঁথা শাড়ি, কিন্তু মূল কাজটা, মূল নেতৃত্ব হচ্ছে প্রতিমা দেবী, রথীন্দ্রনাথ। এখান থেকে জাভা বালিতে যখন সুরেনবাবু গেলেন, তখন বাটিকটা উনি শিখলেন। বাটিকটা শিখে উনি প্রতিমা দেবীও ছিলেন। প্রতিমা দেবীকে সুরেন্দ্রনাথ কর গেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গেছিলেন, রবীন্দ্রনাথের সঙ্গে গেছেন জাভা বালি, এবং সেই জাভা বালিতে আর্নল্ড বাকে গেছেন। তো প্রতিমা দেবী এটাকে টপ করে নিয়ে নিলেন, গ্রহণ করলেন। কারণ সুরেনবাবু তখন স্থাপত্যের অনেক দায়িত্ব এসে, নন্দলাল কলাভবনকে নিয়ে প্রাণপণ করছেন, এবার শিল্পভবনকে নিয়ে রথীবাবু প্রাণপণ করছেন। কোনো কাজ ওখানে নেই শান্তিনিকেতনে 1951-52 পর্ব পর্যন্ত যেখানে এই চারজন যুক্ত নেই।
নন্দলাল সুরেনকর, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, ঠিক। এই চারজন। পরবর্তীকাল রামকিঙ্কর, বিনোদ বিহারী, আরও অনেকে। কিন্তু এই চারজন সবসময় কমন। এরা যদি আর্কিটেকচার অমুক পার্টটা করে, প্রতিমা দেবী ইন্টেরিয়ারের ফার্নিশিংটা ভেবেছেন, রথীন্দ্রনাথ ফার্নিচারটা ভেবেছেন। বাবার শান্তিনিকেতন থেকে সরে গিয়ে বাবার শ্রীনিকেতনে, রবীন্দ্রনাথের শ্রীনিকেতনে চলে গেলেন। আচ্ছা, শ্রীনিকেতনে কি হলো না, গ্রামের কাছাকাছি চলে এলেন। হ্যাঁ, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী প্রধানতম কৃতিত্ব এই যে আজকে লেদার শিল্প দেখতে পাচ্ছি আমরা, শান্তিনিকেতনী ব্যাগ বলে, শান্তিনিকেতনী ব্যাগ, এবং সারা ভারতবর্ষে, হ্যাঁ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং তারপরে যে আলপনাটাকে চামড়ার মধ্যে নিয়ে এলেন, তুলির কাজকে নিয়ে এলেন চামড়ার মধ্যে ট্যানিয়ে। এটা ওনারা শিখে এলেন কোথা থেকে শিখে এলেন? রতিবাবু শিখে এলেন, কারণ রতিবাবু প্রতিমা দেবী তো বারবার গেছেন বাবার সঙ্গে বিদেশে, বাবার কাজ করেছেন, বাবাকে সাহায্য করেছেন, নিজেদের ফ্যাকাল্টিটাকেও এগিয়ে নিয়ে গেছে। রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের প্রয়াণের পরেও যেটা নিয়ে এলেন, যে এটাকে একটা ভারতবর্ষের ডিজাইন ইনস্টিটিউটে পরিণত। ভারতবর্ষ ভেবেছে এটা বন্ধ হয়ে যাবে, কি ঘরের লোক কি বাইরের লোক, কিন্তু বন্ধ হয়ে যায়নি। বিশ্বভারতীর কথা বলছি আজও, হ্যাঁ বিশ্বভারতী আজও ভাবলে অবাক হয়ে যাই যে কি করে চালালেন 1941 থেকে 1947, মানে পোস্ট রবীন্দ্রনাথ। কোথায় ফান্ড, সেটাই তো, কি করে চালাচ্ছেন, ধরে রেখেছেন বিশ্বভারতী। উনি উপাচার্য হলেন রবীন্দ্রনাথ, সেটা ভালো লাগে। সারাটা জীবন চাপের মধ্যে কাজ করে থাকে, মানসিক চাপ, অর্থনৈতিক চাপ, চারপাশের চাপ, বিদ্রুপ করার চাপ, হ্যাঁ সমালোচনার চাপ, দুজন মিলে আর কত যুদ্ধ করবেন। করতে 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 রতিবাবু সিদ্ধান্ত নেন যে শান্তিনিকেতন আমাকে ছেড়ে যেতে হবে। রথীন্দ্রনাথের জীবনে প্রথম চিঠি মাকে লেখা। আচ্ছা, রথীন্দ্রনাথের জীবনের শেষ চিঠি প্রতিমা দেবীকে লেখা। আমি আজকে এসেছি কি বলবো, মানে একজন সিভিল ইঞ্জিনিয়ার, রাইটার, গবেষক, কত পরিচিত করব আর কি মানুষটাকে। এবং আরও যেটা বড় পরিচয় সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে রক্ষণাবেক্ষণ এবং বিশ্বভারতী, শান্তিনিকেতন আশ্রম, রবি ঠাকুরের যে বাড়িগুলো রয়েছে আমাদের উত্তরায়ণ কমপ্লেক্সে, তারপরে রথী ঠাকুরের আরও যে কাজকর্ম চিত্রভানু থেকে শুরু করে, তারপর মীরা দেবীর বাড়ি, এই সব কিছু রক্ষণাবেক্ষণ যার নেতৃত্বে হয়েছে তিনি অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়। অরুণেন্দুদার কাছে জানবো, অরুণেন্দুদার আরেকটা পড়াশুনোর বড় জায়গা হচ্ছে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। সেই প্রসঙ্গ ধরে আমরা প্রতিমা দেবী মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ তার বিষয়েও আসবো। আগে শুরু করি অরুণেন্দুদা যাকে বলেছেন দ্য লাস্ট এগোর, রথীন্দ্রনাথ ঠাকুর কবিপুত্র। রথীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, মানে আমরা বলি না, উল্টো বলি অনেক সময় যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা রথীন্দ্রনাথ ঠাকুরের জীবনে না রথীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, এই দুটো ভাইসি ভার্সা। মানে রথীন্দ্রনাথ ঠাকুর ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিশাল যে কর্মকাণ্ড অনেকটাই করতে পারতেন না। তাই তরুণেন্দুদা, এবার আপনি বলুন যে আপনি কেন বলেছেন রথীন্দ্রনাথ ঠাকুরকে কবিপুত্রকে দ্য লাস্ট অফ দ্য টেগোর্স বা দ্য লাস্ট টেগোর? লাস্ট টেগর বলার দুটো দিক আছে, একটা হচ্ছে যে গুণগত দিক, আর একটা দিক হচ্ছে সংখ্যাগত দিক। আচ্ছা, তা আমরা তো সংখ্যাগত দিক থেকে বলতে গেলে 1861 রবীন্দ্রনাথ, 1961 রথীন্দ্রনাথ প্রয়াত হলেন, 1841 রবীন্দ্রনাথ প্রয়াত হলেন। এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 1941 এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তো শান্তিনিকেতন গড়েছিল। কাজেই ঠাকুরবাড়ির যেটাকে রুচির চর্চা বলা হয় বা শিল্পের চর্চার যে ভূমিকা, বিশেষত প্রয়োগ শিল্প, সেই প্রয়োগ শিল্পের কিন্তু একটা বড় দিক হচ্ছে স্থাপত্য এবং পরিবেশ নির্মাণ। মানে ওনাদের যে কর্মকাণ্ডটা মানে জোড়াসাঁকোর বাড়ির দিয়ে শুরু হয়, কেন জোড়াসাঁকো বাড়িটা হচ্ছে রুট, শেকড়, তার থেকেই তো বিশ্বভারতী, তার আগে শান্তিনিকেতনের মানে শুরু হয়, শান্তিনিকেতনের সৃষ্টি হয় বা প্রতিষ্ঠা হয় যেটাই বলি আমরা। তা সেটা কি কি ভাগে, মানে ওনাদের যে কর্মকাণ্ডটা ঠাকুর পরিবারের পরিজনদের, হ্যাঁ সেটা কিভাবে ভাগ করছে না? দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পত্তন করেন নীলমণি ঠাকুর 1784 সালে। সেখান থেকে
দ্বারকানাথ, রামলোচন, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ একটা বিরাট স্তর থেকে স্তরে একটা বিরাট জায়গায় গিয়ে পৌঁছলো। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে থেকেই ও স্ত্রীর সাহায্যে এবং ছেলে মেয়েদের সাহায্যে উনি আশ্রম বিদ্যালয়টা করলেন। এটা খুব অভাবনীয় যে জোড়াসাঁকোর মতো 7 মহলা প্রাসাদ ছেড়ে উনি মাটির বাড়িতে গেলেন, খড়ের চালায় গেলেন এবং এটা শুরু করলেন। রথীন্দ্রনাথের একটা মস্ত দিক রয়েছে, তা হলো উনি প্রথম আশ্রম বিদ্যালয়ের প্রথম ছাত্র। হ্যাঁ, প্রথম 5 জনের মধ্যে একজন, ঠিক। এবং দেখো, কাছেই রয়েছেন মা, শান্তিনিকেতন বাড়িতে থাকতেন। উনি কিন্তু কখনো শান্তিনিকেতন গৃহতে থাকেননি, উনি অন্যান্য ছেলেদের সঙ্গে খড়ের চালায় থাকতেন। রবীন্দ্রনাথ যদি মহত্তর, কোনো সন্দেহ নেই, রথীবাবু কম মহৎ নন। কারণ তার বয়সটা ভাবো না, সে কি সত্যি মা থাকতে আজকে আমরা পারবো আমাদের কোনো ছেলেকে বলতে যে না, তোমার ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, জলের সাপ্লাই নেই, তুমি খড়ের চালায় থাকো, মাটির এতে পড়াশুনো করো? সেভাবে করেছেন। এবং মা চলে গেলেন। রথীবাবুর জীবনটা দেখলে দেখা যায় রথীন্দ্রনাথের শৈল্পিক এবং ব্যবহারিক এবং অভিমানিক জীবনটা দেখলে বোঝা যায়। এই 3টে ফেজে ভাগ করতে পারি কিন্তু আমরা। শেষ পর্যায়টা হচ্ছে অভিমানিক। তো দেখা যায় যে তিনি মায়ের সন্তান, যা কিছু করছেন মা। সেই মা যখন ছেড়ে চলে গেলেন 1902 সালে, রথীন্দ্রনাথকে ধরতে গেলে কিন্তু এইখানটাকে ধরাটা খুব ভালো। যে কোনো কারণেই হোক না কেন, মৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়লেন। রবীন্দ্রনাথ রথীকে দিয়ে কলকাতায় পাঠাচ্ছেন ট্রেনে, ওই অত অল্প বয়স। আর দীপু ঠাকুর, রবীন্দ্রনাথ যেতে পারলেন না নানান কাজে। তো মা আধশোয়া অবস্থায় রয়েছেন। সেটা অসাধারণ বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাটা যে কোনো গদ্য কবিতাকে হার মানিয়ে দেয়। ওনার নিজের লেখা বইতে সেখানে বলছেন যে মা খুব অসহায় অবস্থায় যন্ত্রণায় শুয়ে আছে, আমি চারদিকে প্রকৃতির বর্ণনা মাকে দিয়ে যাচ্ছি যাতে মা খুশি হয়। তিনি তো আর জানেন না যে মা আর ফিরবেন না, কিন্তু মার যে কঠিন অসুখ সেটা বুঝতে পেরেছেন। বিকজ ঠাকুর বাড়ির ছেলে, ওরা সহজাত খুব বুদ্ধিমান। তা একটা জায়গায় এসে বলছেন, মা দেখো দেখো ওই পুকুরটাতে কতগুলো নীল পদ্ম ফুটে আছে। এটা উনি বারবার মনে করতেন পরের দিকেও। এবং মা বলছেন, এ কই খোকা? তা মা কোন রকম উঠলেন, উঠে মাকে ওই নীল পদ্মটা দেখাচ্ছেন। এবং তারপরে তো কলকাতা সব কিছু শেষ হয়ে গেল। বাবা 3 তলায় চলে গেলেন। যাবার আগে মার যে চটিটা পরতেন, পাদুকা, সেটা রথীবাবুকে দিলেন, যত্ন করে রেখো। এবং রথীবাবু এখানে একটা কথা বলছেন ফেরার সময়, যখন সব কিছু শেষ হয়ে ফিরে আসছেন, যে ওই পুকুরটা আর আমি কোনোদিন খুঁজে পাইনি, নীলপদ্ম সেখানে আর ফুটে না। আমি জানি না ঠাকুর বাড়িতেই সম্ভব এই ধরনের গদ্যকাব্য স্মৃতিলেখতে লেখা। এখান থেকেই বোঝা যায় যে রথীন্দ্রনাথের নিজস্ব মনের যে পরিকাঠামো, নিজস্ব যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বের প্রথম সোপান ছিলেন ওর মা। তিনি কি বলেছিলেন? বলেছিলেন, রবীন্দ্রনাথ তোমাদের শুধু বাবা নন, উনি রবীন্দ্রনাথ, এটা মনে রাখবে। এটা খুব বিস্ময়কর ওর জীবন আলোচনা করতে গেলে, যে 1902 সালের আগেই বুঝিয়ে দিয়ে গেছে ছেলে মেয়েকে যে উনি ওর বাবা কে। এরপর কতটা স্মার্টনেস ছিল না, মানে মৃণালিনী দেবীর মধ্যে। রবি ঠাকুরের স্ত্রী যখন হলেন তখন নেহাতি একটা মানে বালিকা, সেখান থেকে নিজেকেও কিভাবে তৈরি করেছেন, নিজের স্বামীর যে মহত্ব বা তার যে পরিধি কাজের বা তার বিশালত্ব, সব কিছুকে
মানে মানে বুঝে উপলব্ধি করে এই যে বলে গেলেন রথী ঠাকুরকে বা পুত্রকে যে তিনি রবীন্দ্রনাথ, ভাবাই যায় না তিনি রবীন্দ্রনাথ। এবার একটু তার রথী ঠাকুরের তুমি পিতা হিসেবে অনেক কিছু আশা করার চেষ্টা করো না, তুমি পুত্র হয়ে রবীন্দ্রনাথকে আগলে রাখো, এইটা আসলে বললেন। একদমই তাই, এটাই সার কথা। এইরকম একটা ফিলসফিক্যাল উইজডম একজন নারী, অসামান্য নারী, তার পক্ষে দেওয়া সম্ভব ছিল। আচ্ছা, রথীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি আপনার বইতে পড়েছি, মানে রথীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটা মানে একদম গবেষণামূলক কাজ আছে অরুণেন্দুদার, যে বলেছেন না যে আমি জন্মেছি শিল্পীর বংশে, শিক্ষা পেয়েছি বিজ্ঞানের, কাজ করেছি মুচি আর ছুতোরের। মোটামুটি কিন্তু আমার মনে হয় মানে যেটুকু আমি আপনার বই পড়ে জেনেছি এবং তার নিজের লেখা যে মানে রথী ঠাকুরের নিজের লেখা আত্মজীবনীতে পড়েছি, এটা কিন্তু একদম ওনার জীবনীটাই না নাটশেল। মানে কেন বলেছেন, মানে এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে ওনাকে কিছুটা হলেও ধরতে পারবো। এবং চেষ্টা করছেন খুব সুন্দর, সেটা বইটা জীবনী গ্রন্থতে আছে আমার লেখা। আচ্ছা, এখন আমি রাজমিস্ত্রির কাজ ধরেছি, তার মানে মুচি মানে লেদার ওয়ার্ক, লেদার আর্ট, ছুতোর উড কার্ভিং, ফার্নিচার, উড ওয়ার্ক, তারপরে বললেন মুচি, ছুতোর আর শিল্পীর বংশে জন্মেছি, শিক্ষা পেয়েছি বিজ্ঞানের। এখন আমি রাজমিস্ত্রির কাজ ধরেছি, মানে আর্কিটেকচার। তো এটা ছাড়তে পারলেন না। এই আর্কিটেকচারের সঙ্গে উনি ওনার এই লেদার ক্রাফট, নিজস্ব আর্ট ওয়ার্ক, দেন ওনার উড কার্ভিং, ফার্নিচার, এগুলোকে যুক্ত করছেন। মনে রাখতে হবে যে উনি শিল্পীর বংশে জন্মালেও উনি কিন্তু ওর ট্রেনিংটা যদি দেখা যায় সেটা কিন্তু আমেরিকার ইলিনয় আরবানের শ্যাম্পেনে মানে গবেষণা করা শুরু করে দিয়েছিলেন এবং প্রতিমা দেবীর সঙ্গে বাড়ি ভাড়া করে থাকাও শুরু হয়ে গেছিল। কিন্তু মানে জানতেন যে আমি এখানে রিসার্চ করে তারপর আবার ফিরবো ভারতবর্ষে বা শান্তিনিকেতনে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তুলে নিয়ে এলেন কেন ইলিনয় থেকে? গবেষণা কাজটা করতে দিলেন না? প্রথম কথা হচ্ছে যে শান্তিনিকেতনে থেকে ওই বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণী পান, এবং প্রবেশিকা পরীক্ষা কিন্তু নিতে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, স্যার আশুতোষের ক্যালকাটা ইউনিভার্সিটি, মনে রেখো। প্রথম শ্রেণী খুব চারটিখানি কথা না, একদম তাই। এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বাইরে যাবেন, বিদেশে যাবেন। এবং বাবার খুব ইচ্ছে, ওই যে রবীন্দ্রনাথের খুব ইচ্ছে, মৃণালিনী কথাটা মনে রাখতে হবে, কিন্তু বারবার 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 আসবে ফিরে। রবীন্দ্রনাথের খুব ইচ্ছে যে উনি পল্লী সংস্কার, পল্লী নির্মাণ, পুনর্নির্মাণ করবেন, কৃষিটা হবে খুব প্রধান, তখন কৃষিজীবী দেশ, কাজে আমাকে কৃষিকাজ শিখতে হবে। এবং সেই কৃষি কাজ মানে কৃষি প্রযুক্তির ফান্ডামেন্টাল দিকটা যেতে হবে। এটা খুব আশ্চর্য লাগে, আমি বলেছি এখানে দেখবে যে রবীন্দ্রনাথের কি বা ঠাকুরবাড়ির কারুর কোনো হাত ছিল না এই ইলিনয় আরবানের শ্যাম্পেন নির্বাচন করা। তখন আমেরিকায় ইলিনয় আরবানের শ্যাম্পেন বা আমেরিকায় রবীন্দ্রনাথের কোনো পরিচিতিই ছিল না। 1906-07 সালে উনি আরম্ভ করেন, এবং সেখানে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি তার ডিগ্রিটা নেন, এবং ফিল্ড ওয়ার্কে তিনি অত্যন্ত দৃঢ় হন, এবং আরও অনেক কিছু আছে, সেটা ভারাক্রান্ত করব না, বই থেকে পাওয়া যাবে। আর একটা কাজ করেন যে বাবার সঙ্গে যৌথ সঙ্গীত বাজাতে আরম্ভ করলেন কৃষি নিয়ে। সে একটা আশ্চর্য ঘটনা। বাবাকে চিঠি লিখে পাঠাতেন, বাবা যখন লিখতেন যে আজ এবারে সর্ষে চাষটা তেমন হলো না, এইসব কৃষকরা আমার কাছে এসে বলছে, আমি তো নিরুপায়, আমি কি জানি না কিছু না। তখন অত ছোট ছেলে যেটা মানে ইনস্টিটিউটে পড়াশুনো করছেন, বাবাকে লিখছেন তুমি ওখানকার মাটি, আগর দিয়ে খোঁড়াবে, খুঁড়িয়ে প্যাকেট করাবে, প্যাকেট করিয়ে পোস্ট পার্সেল করে আমার ইউনিভার্সিটিতে পাঠাবে, আমি এখানকার ল্যাবে টেস্ট করে বলবো কেন সর্ষে এবার হয়নি। এ খুব ভাববার কথা, 1908 সালের ঘটনা। এবং প্রফেসর হপকিন্স অত্যন্ত প্রিয় ছাত্র, প্রফেসর সিমুর অত্যন্ত প্রিয় ছাত্র। রথীবাবুর মানে রেকর্ড কার্ড আমার দেখার সৌভাগ্য হয়েছে। হি ওয়াজ আ টপ লাইনার পার্সোনালিটি,
এবং আমি যে সময় ইলিনয় আরবান কোম্পানির কথা বলছি তারা রবীন্দ্রনাথের আরবান প্ল্যানিং, শান্তিনিকেতন প্ল্যানিং নিয়ে তারা গবেষণা করেছে, এই তো মাত্র 7-8 বছর আগে। তাদের ইনস্টিটিউটে এখনও রতিবাবুর ছবি আছে। রতিবাবুর ছবি যখন ইলিনয় আরবানে ছিল তখন কোথায় বিশ্বভারতী, কোথায় জোড়াসাঁকো, কোথাও ছিল না। কিন্তু এটা নীরবে উনি কিচ্ছু বলেননি। আরেকটা কাজ করেছিল, সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর খুব প্রিয় ছিলেন উনি। হ্যাঁ একদম। এবং জগদীশচন্দ্র বসুর এক্সপেরিমেন্টগুলো উনি করেছেন। জগদীশচন্দ্র বসু খুব বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু খুব প্রিয় ছিলেন উনি। মানে রতি ঠাকুরকে গ্রুমিং এর যে প্রসেসটা রবি ঠাকুর করছিলেন শিলাইদহতে, জগদীশচন্দ্র বসুরও অনেকটা অবদান ছিল। হলেন তারপর ওখান থেকে উনি বেটসন ল্যাবে কাজ করেন ইংল্যান্ডে। যদ্দূর মনে হয় জগদীশচন্দ্রই এটাকে বলেন। আচ্ছা। এবং জগদীশচন্দ্র অবলা বোসকে চিঠিতে লেখেন যে রথি খুব খেটেছে, ওর গায়ে জ্বর ছিল সেটাও আমি জানতাম না, কিন্তু আমার এই করেছে। অবলা বোস রবীন্দ্রনাথকে জানান। কিন্তু উনি আসতে চাইলেন সোজা শিলাইদাতে। মানে যে কোনো ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে সেই ইঞ্জিনিয়ার হয় যেটা অধীত বিদ্যা সেটা সে প্রয়োগ করতে চায় তক্ষুনি। প্রয়োগ করে সে ধৈর্য ধরে দেখে যে সেটা ফল দিচ্ছে কিনা। সেই হিসেবে রথিবাবু একটু অত্যন্ত স্বাভাবিক। কিন্তু রবীন্দ্রনাথ ঠিক করলেন রথিবাবু বিবাহ দেবে। এই প্রতিমা দেবী অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী, বিনয়নী দেবীর কন্যা। সুনয়নী দেবী হচ্ছে ওনার মাসি। অপরূপ সুন্দরী ছিলেন। ছোটবেলা যখন মৃণালী দেবী ওনাকে দেখেছেন তখন থেকে ওর ভারী ইচ্ছে ছিল যে রথির এইখানে বিয়ে দেবো। কিন্তু 1930 সালে চলে গেলেন। রবীন্দ্রনাথ জানতেন, রথিবাবু কিচ্ছু জানতেন না। রবীন্দ্রনাথ কথাটা পারেন। ব্রাহ্ম সমাজে নানা রকম গুঞ্জন শুরু হয়। অবনীন্দ্রনাথ এক একজন এক এক রকম। গগনেন্দ্রনাথ রুখে দিলেন। তার একবার বিবাহ হয় প্রতিমা দেবী, ওই পেনেটির বাগানে উনি বিবাহের পর ছিলেন। ওর স্বামী তার পরের দিনই নদীতে মারা যান, অকাল বাল্য বিধবা। ফিরে আসেন মামাদের কাছে, মাসিদের কাছে। এলেন কোথায় না, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দা, যেখানে ভারতবর্ষের শিল্প আন্দোলন, শিল্প উদ্যোগ তৈরি হচ্ছে, তার একেবারে বীজ থেকে উনি যুক্ত। রথিবাবু আরেকভাবে যুক্ত, উনি আরেকভাবে যুক্ত। বৈঠকখানা বাড়ি, সেই বৈঠকখানা বাড়ি করেছেন দ্বারকানাথ ঠাকুর। সেই বাড়িতে উনি থাকেন আর দিন রাত দেখছেন ছবি আঁকা, এই সমস্ত আবহ উনি বসে যাচ্ছেন। সুনয়নী দেবী মাসি, এদিকে রিহার্সাল হচ্ছে একতলায়, জ্যোতিরিন্দ্রনাথের রিহার্সাল হচ্ছে, গান হচ্ছে, রবীন্দ্রনাথের গান হচ্ছে। রবীন্দ্রনাথকে দেখছেন যে কি বিরাট ব্যক্তিত্ব। 1910 রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখলেন। রথিবাবু কখনোই আসতে চাননি শিলাইদা থেকে। রবীন্দ্রনাথ বললেন তোমার বিবাহ। বারবার দেখা গেছে রথিবাবু নিশ্চুপ, কোনো কথা না বলে বাবার কথাটা শুনেছেন। তিনি রবীন্দ্রনাথ। এবং সেখানে রবীন্দ্রনাথ কি করলেন, এটা ব্রাহ্ম সমাজের প্রথম বিধবা বিবাহ। সেটাই আর কি। এবং এটা রুখে দাঁড়ালেন হচ্ছে এর পক্ষে গগনেন্দ্রনাথ। প্রতিমা দেবী কিছুতেই চাননি বিবাহ করতে, কিন্তু গগনেন্দ্রনাথ রুখে দাঁড়ালেন। এই ভুল করিসনি, অতীতে যেটা ঘটে গেছে সেটা মনে কর স্মৃতি, ভুলে যাওয়ার স্মৃতি, বর্তমানটাকে ধর। এবং তার একটা অপরূপ বর্ণনা দেন মীরা দেবী। তার শুধু দৈহিক রূপ না, তার মানসিক রূপ, তার বাচনভঙ্গি, তার শৈল্পিক প্রকাশ, এই সমস্তটা মিলিয়ে তিনি একজন সম্পূর্ণ শিল্পী। নিজের মতন করে নিজের ধারায় তিনি গড়ে উঠছেন বৈঠকখানা বাড়ি। এই বৈঠকখানা বাড়ি থেকে তিনি এলেন মহর্ষি ভবন। আচ্ছা, এখানে এলেন ব্রাহ্ম সমাজে, ওখানে অব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজ। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিমা দেবী কি আশ্চর্যভাবে মানে অ্যাডজাস্ট করছেন, নিজেকে মানিয়ে নিচ্ছেন। রবীন্দ্রনাথ গোরা উপন্যাস বেরিয়ে যাচ্ছে, মানে খুব বিখ্যাত হয়ে আছেন, ক্রমশ বিখ্যাত হচ্ছেন। তো বিবাহের পরে বাবা মশাই ডাকতেন, ওই ডাকটাও খুব মিষ্টি আর আনকমন ডাক। বাবা মশাই ডাকটা শোনা যায় না চট করে। এরা দুজনেই আজীবন সেবা করেছেন। আমরা কাজ করতে গিয়ে দেখলাম আশ্চর্য ঘটনা। এরা যখন যৌথভাবে কাজ করছেন,
মানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবী। হ্যাঁ, তো কিন্তু আদর্শটা আছে, আদর্শ রবীন্দ্রনাথ, অবন দাদা, অবন মামা, গগন মামা, সুনয়নী মাসি, এরা সব তো আছেই। কিন্তু ঠাকুর বাড়ি, পেছনে হচ্ছে ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ির মান মর্যাদা রাখতে গেলে যা যা করণীয়, এরা দুজনে তাই করেছে। কিন্তু এরা স্বাধীন চিন্তার মানুষ ছিলেন। আমরা দেখতে পাই এদের আজীবন কাজ দেখে 1951-52 পর্যন্ত যদি ধরি, 1910 থেকে এই দীর্ঘ বছরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এমন যৌথ সমন্বয়ী ডিজাইনার কাপল হ্যাঁ, এটা খুব সুন্দর তখন ভারতবর্ষে বিরল, আজও আছে কিনা আমি জানি না। এবং কোন লেভেলে কাজ করছেন, যখন রবীন্দ্রনাথ আন্তর্জাতিক, যখন বিশ্বভারতী আন্তর্জাতিক, সেই আন্তর্জাতিক পর্বে এরা মাথা উঁচু করে দুজনে মিলে কাজ করেছেন। আবার যদি দুজনে কাজ নিরীক্ষণ করা যায়, দেখা যাবে রথীবাবুর কাজের যে ধরন, প্রতিমা দেবীর কাজের যে ধরন, সে একেবারেই আলাদা। কিন্তু যেই যোগ সম্বন্ধতা ঘটছে, মানসিক তো যোগ সম্বন্ধ ভারী সুন্দর, যৌথ, কিন্তু দেখা যাচ্ছে আকারায়িত ফর্মে, আকারায়িত অবয়বে যোগ সম্বন্ধতা তৈরি হয়। তো ধরুন ধরুন একটা আর্কিটেকচার গড়া হচ্ছে, আমি তার এই বিম ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন এগুলো দেখছি, তুমি ধরো লাইটিং ডিজাইনটা দেখছো, উনি হয়তো এটা ফার্নিচার ডিজাইনটা দেখছেন। তার মানে কি তখন তিনজনের বা দুজনের একসঙ্গে দেখা হচ্ছে ওই আর্কিটেকচারটা ঘিরে ঘিরে। তখন দেখা যাচ্ছে যে রথীবাবু, নন্দলাল, সুরেনকর এরা যদি ত্রয়ী মহান হয় ভারতের ডিজাইনে, প্রতিমা দেবীর যে কাজগুলো তার সঙ্গে আসছে সমান পাল্লা দিয়ে আসছে। আমরা চলে যাব শান্তিনিকেতন পর্বে। বিবাহের পর রবীন্দ্রনাথ নিয়ে গেলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন বাড়ির দোতলাতে ওরা থাকতেন। একদিকের ঘরে, কোনার ঘরে থাকতেন রবীন্দ্রনাথ, মাঝের ঘরটা রবীন্দ্রনাথের বসবার এবং পড়বার ঘর, আর একটা ঘরে থাকতেন রথীবাবু এবং রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী। আচ্ছা। এবং আশ্রমে যা যা নিয়ম কানুন, অবারিত প্রকৃতির, সেখানে মুগ্ধ হয়ে গেলেন। প্রতিমা দেবীর যেন মন পড়ে রইল শান্তিনিকেতনে। রথীবাবু বুঝতে পারলেন যে আমার যে এই চর্চা, পড়াশুনো এবং রবীন্দ্রনাথের যা লক্ষ্য, পল্লী পুনর্গঠন, সেটা কিন্তু এভাবে হবে না। আচ্ছা। আমাকে শিলাইদা, সাজাদপুরে ফিরে যেতে হবে, চাষিদের সঙ্গে, সত্যিকারের চাষিদের সঙ্গে গেছে বলে। এবং প্রতিমা দেবী গেলেন সঙ্গে। এবং যদি ওর ইতিহাসটা দেখো, দেখবে সেই সময়টাতে দেখা যাচ্ছে যে ওই 5-6 বছর কুটি বাড়িতে দুজনের একসঙ্গে থাকা, পদ্মা নদীতে নৌকা বেয়ে এপার ওপার করা, জঙ্গলে জঙ্গলে যাওয়া, গ্রামে গ্রামে যাওয়া, পল্লীতে পল্লীতে কাজ করা, কারুশিল্পের উদ্ভাবন করা। আরেকটা কাজ করলেন দুজনে, সেটা হচ্ছে যে যখন প্রতিমা দেবীর ছেলে মেয়েদের, যখন মৃণালিনী দেবীর ছেলে মেয়েদের নিয়ে শিলাইদহেতে থাকতেন, মৃণালিনী দেবী কখনো শান্তিনিকেতন শিলাইদহ ছেড়ে আসতে চাননি। তো উনি নিজের হাতে গোলাপ বাগান তৈরি করেছিলেন। ইতিহাস আছে, এই বইতে পাবে, যে প্রতিমা দেবী এবং রথীন্দ্রনাথ সেই জায়গাটিকে আবিষ্কার করেন, পুনরাবিষ্কার করেন। প্রতিমা দেবী তো জানার কথা, রথীবাবু জানার কথা। আবিষ্কার করে সেখানে আবার ফুলের চাষ শুরু করেন। সেই ফুলের চাষ আজও রয়েছে। ও, আজকে মেনটেন্ড ওটা। হ্যাঁ, কাজে এই যে ব্যাপারটা বুঝতে গেলে, এবার রবীন্দ্রনাথ চাইছেন, রথীন্দ্রনাথ কলকাতায় আসছেন, প্রতিমা দেবীও কলকাতায় আসছেন। কোথায় আসছেন? জোড়াসাঁকোয়। কেন আসছেন? তখন রবীন্দ্রনাথের প্রেরণায় বিচিত্রা শিল্প আন্দোলন তৈরি হয়েছে জোড়াসাঁকোতে। কারুশিল্প মিলন ঘটিয়ে সেখান থেকে প্রয়োগ শিল্পের চর্চা হচ্ছে। গ্রামগঞ্জ থেকে, দেশ দেশান্তর থেকে এই স্বদেশী ভাণ্ডার, স্বদেশী সমাজ, স্বদেশী কাজ, এই নিয়ে মস্ত একটা বড় অধ্যায় তৈরি হচ্ছে। এখানে রথীবাবু, প্রতিমা দেবীর সমান ভূমিকা। এখান থেকে বিচিত্রা ক্লাব তৈরি হলো। এই বিচিত্রা ক্লাবকে না বুঝে যারা শান্তিনিকেতন শিল্প ভবন বা সদন বা কলা ভবন বুঝতে চায়, তাহলে পদে পদে ভুল হবে। বিচিত্রা ক্লাব হচ্ছে এটার মূল বীজ, মূল সূত্র, মূল ব্যক্তিত্ব। এবং রবীন্দ্রনাথ জাপান থেকে ফিরে এসে দেখতে পেলেন যে যা তিনি ভাবছেন তার থেকে অনেক বেশি রথী, অবন, গগন এবং নন্দলাল, সুরেনকর এবং বৌমা, এদেরকে নিয়ে
একটা শিল্প আন্দোলন গড়ে তুলছে। রবীন্দ্রনাথের মাথায় এসেছিল যে একটা বিশ্বভারতী করতে হবে, যাকে তিনি প্রথম লিখিত চিঠিতে জানিয়েছিলেন মনের কথা, তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ। রথীন্দ্রনাথ জানতেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথও জানতেন রথীন্দ্রনাথকে। একদম। এটা পুত্র হিসেবে লেখেননি, এটা জাজমেন্ট হিসেবে লিখেছেন যে রথী এই জাজমেন্টটা করতে পারবে আমার বক্তব্যটা কী, কেন চাইছি। এই চিঠি আসে রথীবাবুর কাছে, রবীন্দ্রনাথ ফিরে আসেন জাপান থেকে, ফিরে এসে ওদের কাজে যুক্ত হন ধীরে 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 ধীরে। এটা কোন সময়টা? 1914, 1915, 1916, 1917। নোবেল প্রাইজটাও ঘটে গেছে। হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তখন উনি শিলায়ুদাও দেখছেন, এটাও দেখছেন। এর মাঝে তুমি যে কথাটা বললে, এবার তার উত্তর দেওয়ার সময় এসেছে। রথীন্দ্রনাথ মনে করেছিলেন অনেক আগে থেকেই, শিলাইদহ পর্ব শেষ করার পরই 12 এরম সময়, 11-12 এরম সময়, যে প্রতিমাকে নিয়ে উনি, কারণ ওর মাস্টারমশাইরা আমেরিকা, ইলিনয় আরবানা শ্যাম্পেন আজও পৃথিবীতে এই বিষয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কোনটা, কোন বিষয়? আরবানা এগ্রিকালচার, হর্টিকালচার, আর্কিটেকচার, ইকোলজিক আর্কিটেকচার, গ্রিন আর্কিটেকচার। আচ্ছা। এবং এই বিশ্ববিদ্যালয়টা নির্বাচন করেছেন কিন্তু রথীন্দ্রনাথ নিজে, কারোর সাহায্য ছাড়া। তো উনি মাস্টারমশাইরা ওনাকে এতটা ভালোবাসেন, প্রফেসর হপকিন্স এন্ড আদার্স, তারা তো লিখতে থাকেন যে তুমি তো একটা অত বড় বিশাল ল্যাবে কাজ করছো, বিএসসি পাস করে গেছেন তো, কবে করে গেছেন? 1910-এ। তখন বলা হতো, হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং, ইট ইজ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো যাই হোক, তো তারা বলতো তুমি এত বড় একটা ম্যাথ স্কেলে কাজ করছো। তারা এসে একবার ঘুরেও গেছে, প্রতিবাবু ফার্ম হাউস, প্রতিবাবু এগ্রিকালচার নেটওয়ার্ক, তুমি এখানে কিছু করো, তুমি প্লান্ট জেনেটিক্স নিয়ে কিছু করো। আচ্ছা। জগদীশ বসু ভীষণভাবে চাইছেন। এদিকে বাবা অসুস্থ হয়ে পড়লো। বাবা অসুস্থ হয়ে পড়লো কেন না, 1913 সালে, 12 সালে আশুতোষ চৌধুরীর বাড়িতে বাল্মীকি প্রতিভা, তারপরের দিন জাহাজে ওরা টিকিট কাটা, উনি যাচ্ছেন, সঙ্গে দ্বিজেন্দ্রনাথ মৈত্রী যাচ্ছেন, রথীবাবু নয়, প্রতিমা দেবী নয়। তো টিকিট কাটা, এদিকে সেদিক শরীর অনেক দিন ধরেই অবসন্ন, সারা রাত জেগে উনি বাল্মীকি প্রতিভা দেখলেন। আচ্ছা। নিয়ে বাড়িতে এসে ফিরে এসে মাথা ঘুরে পড়ে গেলেন। আচ্ছা। এবং যথারীতি ওনার যাওয়া বাতিল। রথীন্দ্রনাথ যে কি করেছেন আর প্রতিমা দেবী ভাবা যায় না। রথীন্দ্রনাথ ছুটলেন আবার জাহাজ ঘাটায়, এই খিদিরপুরে, বাবার যে সমস্ত মালপত্র তুলে সাজিয়ে এসছেন সেগুলো সব নামিয়ে ফিরিয়ে নিয়ে এলেন। রবীন্দ্রনাথ অসুস্থ, চিকিৎসা হচ্ছে, কিন্তু উনি শান্তিনিকেতনে আর ফিরবেন না, বিলেত যাওয়াও হলো না। তখন রথীন্দ্রনাথ একটি পদ্ধতি জানতেন। হি ওয়াজ অ্যান এক্সপার্ট টেকনিশিয়ান, টেকনোলজিস্ট এবং হিউম্যান টেকনোলজিস্ট, মানবিক প্রযুক্তিবিদ। এই মানবিক প্রযুক্তিবিদ্যা চর্চার প্রথম সোপান তৈরি করেন রথীন্দ্রনাথ ভারতবর্ষে, বিশ্বভারতীতে, এবং তার পিছনে পাশে এসে দাঁড়ান প্রতিমা দেবী, পরবর্তীকালে গেডেস। আচ্ছা। এটা সম্পূর্ণ ওদের কীর্তি। আচ্ছা। এবং বাবা অবনীন্দ্রনাথের কথা শুনবে, অবন দাদাকে গিয়ে ধরলেন, আর অবন দাদা, গগন দাদার খুব প্রিয় হচ্ছে রতি ভায়া। অবন এসে বললেন, রবিকে, এটা তোমার কি ব্যাপার, তোমার এই অবস্থায়, আর তুমি কি না? শেষ পর্যন্ত রাজি হলেন অবন ঠাকুরের মতামতে। আচ্ছা। তুমি শিলাইদা যাও। ভাগ্যিস শিলাইদা গেছিলেন এবং মাথা ঘুরে পড়েছিলেন, আমরা বলি ভাগ্যিস। তা যাই হোক, উনি কিছু চলে গেলেন এতে শিলাইদা। রথীবাবু প্রতিমা দেবীর সঙ্গে করে নিয়ে গেলেন। রথীন্দ্রনাথ ভাবছেন যে কী করা, আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে উঠছেন। তারপরে কিছুকাল পরেই এবারে রথীন্দ্রনাথ প্রতিমা দেবী সফরের সঙ্গী হলেন, ইংল্যান্ড গেলেন, নোবেল পেলেন গীতাঞ্জলি, এবং সেখান থেকে উনি আরবানায় গেলেন। রথীন্দ্রনাথ যখন বাবার সব ঠিকঠাক ব্যবস্থা করে গীতাঞ্জলি প্রকাশ হবে, ইয়েটসের সঙ্গে মিটিং হয়ে গিয়েছে, এজরা পাউন্ড ছিলেন,
স্টাজমুর এ সমস্ত হয়ে টয়ে গিয়েছে। তখন রথীন্দ্রনাথ বাবার অনুমতি নিয়ে প্রতিমা দেবীকে নিয়ে উনি চলে গেলেন ইলিনয়তে। আচ্ছা, কারণ ইলিনয়তে ওনার রেজিস্ট্রেশন করা ছিল টু ডু দ্য MS PhD একসঙ্গে ডুয়াল ডিগ্রি আচ্ছা, আমেরিকায়। ইন্টিগ্রেটেড বলে এখন। ইন্টিগ্রেটেড, দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটা প্লান্ট জেনেটিক্স। প্লান্ট জেনেটিক্স নিয়ে রথীন্দ্রনাথ যখন কাজ করেছেন ভারতবর্ষে কেউ করেনি। এবং রথীবাবু চেষ্টা করছেন যে ইলিনয়ের কোনো শিক্ষিকাকে দিয়ে প্রতিমা দেবীকে শিক্ষিত করে তোলা, আচ্ছা, মানে সাহিত্য হোক যাই হোক। এবং রথীন্দ্রনাথের কাজ খুব এগিয়ে চলেছে। মাস্টারমশাই খুব খুশি রথীন্দ্রনাথকে পেয়ে। দুটো কারণ, একটা হচ্ছে অভিজাত তার ব্যবহার, দ্বিতীয় হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যারিস্টোক্র্যাসি, বৌদ্ধিক আভিজাত্য এবং গঠনমূলক চিন্তা করার একটা স্বাভাবিক ক্ষমতা, স্বতঃস্ফূর্ততা, নিজেকে আড়ালে রেখে, নিজেকে উচ্চকিত সংলাপে কোনোদিন ভরাননি, কাজকে এগিয়ে দিতে পারেন। যে বাবা অসুস্থ হয়েছেন, ইয়েটসের পরামর্শে বাবা নিউ ইয়র্কে এসছেন। আচ্ছা, তখন গীতাঞ্জলি পর্ব চলছে, বই ছাপানো হচ্ছে এবং কমিটিতে যাচ্ছে। রবীন্দ্রনাথ তখন ইংল্যান্ডে নেই। আচ্ছা, তখন রবীন্দ্রনাথ গেছেন নিউ ইয়র্কে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে, ওনার পাইলসে ইয়েটস ব্যবস্থা করে দিয়েছিলেন। আচ্ছা, কিছুদিনের মধ্যেই রথীবাবুর খবর পেয়ে ছুটে গেলেন বাবার কাছে। বাবা বললেন যে এই সমস্ত লম্বা লম্বা বাড়িগুলো আমার গিলে ফেলছে, এখানে আমার থাকতে ইচ্ছে করছে না। তখন বললেন যে তুমি আমার সঙ্গে আরবানায় চলো, আরবানায় চতুর্দিকে প্রকৃতি তুমি ভালোবাসো বলে তাই চলো। চলে গেলেন, প্রফেসর সিমুরের ওখানে গিয়ে থাকলেন। প্রফেসর সিমুর মস্ত বড় দার্শনিক অধ্যাপক ছিলেন। প্রফেসর সিমুরের সঙ্গে আলোচনা করেন, সন্ধ্যেবেলা রথীবাবু নিজের কাজ করেন, প্রতিমা দেবী নিজের কাজ করেন, ভারী সুন্দর সংসার এগিয়ে চলেছে। রথীবাবু রবীন্দ্রনাথকে যে ঠিক হয়ে আসছেন বাবা এটা বুঝতে পারছেন, ওদিক খবরও পাচ্ছেন যে গীতাঞ্জলি প্রকাশিত হবে ইন্ডিয়া হাউস থেকে। আচ্ছা, তখন নোবেল পুরস্কার পাওয়া হয়নি। তো যাই হোক, তো প্রফেসর সিমুর বললেন যে আপনি এই যে রোজ সন্ধ্যেবেলায় রবীন্দ্রনাথকে বললেন এত সুন্দর আলোচনাগুলো করেন, এইগুলোকে আপনি বরং আমাদের অডিটোরিয়াম, বিশেষ করে আমাদের চার্চে, ইউনিটেরিয়ান চার্চে একটা ভালো হল আছে, চার্চের তো হল খুব সুন্দর হয়, ম্যাজেস্টিক হল, সেখানে বরঞ্চ আপনি বলুন, এগুলো মানুষের কাছে জানা দরকার। ম্যানস রিলেশনস টু ইউনিভার্স, সাধনা। রবীন্দ্রনাথ আরম্ভ করলেন লিখতে এবং রথীবাবু কলেজ শেষ করে সিমুরের ওখানে বসে সারা রাত টাইপ করতেন। আচ্ছা, বাবার লেকচার। বাহ। তো সেখান থেকে তিনি বিখ্যাত হন এবং আরো বিখ্যাত হয়ে আসছেন, ক্রমশ গীতাঞ্জলি গিয়ে আসছে। ওনার বক্তব্য মানুষ শুনতে চাইছে, হাউসফুল যাচ্ছে এক একটা। শুধু ইলিনয়তে না, বোস্টনে অনেকগুলো শহরে ম্যানস রিলেশন টু ইউনিভার্স, পরবর্তীতে ইউরোপেও সাধনা। তারপর রবীন্দ্রনাথ বিখ্যাত হলেন, রথীবাবুকে বললেন যে তুই ছাড়া তো আমি সামলাতে পারবো না। তো রথীবাবুকে তার জীবনের যথাশ্রেষ্ঠ আনন্দ সেটা ত্যাগ করতে হলো, ত্যাগ করে প্রতিমা দেবীকেও ত্যাগ করতে হলো। তারা ফিরে এলেন। ফিরে আসার পরে আমেরিকা থেকে পাটতারি গুটিয়ে এলেন, শিলাইদহ গেলেন। শিলাইদহতে কাজ তো আলোচনা করলাম, বিচিত্রা আলোচনা করলাম। আমরা 1917 পর্যন্ত এসে গেছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠিক করলেন বিশ্বভারতী করবেন। রবীন্দ্রনাথ প্রথম রথীন্দ্রনাথকে জানালেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী শুরু করলেন 1918 এবং শুরুর সময় থেকেই রথীন্দ্রনাথ প্রতিমা দেবী দুজনে যুক্ত হলেন। শান্তিনিকেতনে সেই যে গেলেন, সারা জীবন সেখানে থেকে গেলেন। এবার দেখা যাচ্ছে যে দুজনে কর্তব্য পালন করছেন, কিন্তু এই যে বিচিত্রা ভেঙে গেল, অবন ঠাকুর খুব একটা খুশি হননি, গগন ঠাকুরও খুশি হননি। নন্দলাল চলে গেলেন, প্রথমে গেলেন সুরেনকর, নন্দলাল চলে গেলেন, পরে অসিত হালদার চলে গেলেন। এবং মনে রাখতে হবে, নন্দলাল, অসিত হালদার, মুকুল দে, সুরেনকর, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী সবই কিন্তু বিচিত্রা স্টুডিওর শিল্পী। আচ্ছা, সবাই গগন ঠাকুর, অবন ঠাকুরের ছাত্রছাত্রী, এটা মনে রাখতে হবে। দে আর ইকুইটি, অ্যাবসলিউটলি ইকুইটি।
সেখানে রবীন্দ্রনাথের বৌমা বলে কোনো প্রাধান্য হয়নি, সেখানে ইকুয়ালি কাজ করেছে নিজের মতন করে, স্বতন্ত্রভাবে শিল্পী হিসেবে। এবং এইখান থেকে যে প্রয়োগ শিল্প ভাবনা, একটা তো বিশ্বভারতী অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা আদর্শ সেগুলো সামলেছেন। এবারে প্রতিমা দেবী ওটা ভোলেননি যে বিচিত্রাকে নিবদে দেওয়া যাবে না। এই যে স্থিতপ্রজ্ঞা নারী এ বড় বিরল। সেই সময় যেখানে রবীন্দ্রনাথ মধ্যাহ্ন গগনে সূর্য গমগম করছেন, আর বিশ্বভারতীতে সব একেবারে বিখ্যাত লোকেরা ঘুরে বেড়াচ্ছেন, ওর স্বামীও বিখ্যাত, কিন্তু সেখানে আড়াল পড়লেন না প্রতিমা দেবী। তখনকার দিনে পুরনো রবীন্দ্রনাথের সময়কার 1905-06 এরকম সময়কার একটা ভাঙা টিনের শেড ছিল। সেই ভাঙা টিনের শেডে উনি বিচিত্রা কারুসংঘ তৈরি করলেন। এটা কিন্তু কারুর কৃতিত্ব নয়, রবীন্দ্রনাথের নয়, রবীন্দ্রনাথের নয়, সম্পূর্ণ প্রতিমা দেবী। এই প্রতিমা দেবী প্রথম প্রচলন করলেন শান্তিনিকেতনে। গোয়ালপাড়া গ্রাম থেকে, কাছের গ্রাম থেকে মেয়েদেরকে এনে তাদের সূচের কাজ বা সূচি শিল্প, হ্যাঁ, হস্তশিল্প, কাঁথা কাজ ইত্যাদি 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 করা। এবং এইভাবে করতে যখন সেটা বাড়তে আরম্ভ করলো, তখন আন্দ্রে কার্পেলেস শান্তিনিকেতনে এসেছেন। আন্দ্রে কার্পেলেস এসেছেন 1921 সালে। ততদিনে বিশ্বভারতী আনুষ্ঠানিক পত্তন হয়ে গিয়েছে। তখন তিনি দেখে মুগ্ধ হলেন। আপনারা দেখছেন এত শাড়ি দেখছেন, বা এই যে গ্রামের এই যে কাজ কুশন দেখতে পাচ্ছেন, পর্দা দেখছেন, মানে কাঁথা স্টিচকে নিয়ে কি করা না হচ্ছে সারা ভারতবর্ষে, পৃথিবীতে। এটা করলো কিন্তু প্রতিমা দেবী। এবং রতিবাবু সাপোর্ট করলেন যে তুমি এটা করো। হ্যাঁ, ভাঙা টিনের শেড সেখানে করছেন উনি। এবং সব থেকে বড় কথা 1921 সালের কথা বলছেন, 1918 থেকে 21-22 এই স্প্যানটা, হ্যাঁ, এইখানে এগিয়ে চলেছেন, থামেননি। তখন আন্দ্রে কার্পেলেস এলেন, উনি মস্ত শিল্পী, ফ্রান্স থেকে বিখ্যাত শিল্পী আন্দ্রে কার্পেলেস। তিনি এসেছেন রবীন্দ্রনাথ এখানে বিশ্বভারতীতে কাজ করার জন্য। তিনি মুগ্ধ বিশ্বভারতীতে, কিন্তু আরো মুগ্ধ প্রতিমা দেবীতে। বলছেন যে আমি তো জানি না যে এত বড় একটা শিল্প জেগে রয়েছে, পৃথিবীর সম্পদ, আমরা জানি না। The modern world doesn't know about it. This is what is happening here. And Pratima is making things happen. তাহলে এখান থেকে চলে যাই আবার বাটিক শিল্প এবং গ্রামকে ইনভলভ করে। তারপরে দুজনে মিলে যে জিনিসটা করলেন সেটা হচ্ছে শিল্প ভবন প্রতিষ্ঠা করা। আচ্ছা, রতিবাবু খুব বুদ্ধি করে বাবার শান্তিনিকেতন থেকে সরে গিয়ে বাবার শ্রীনিকেতনে, রবীন্দ্রনাথের শ্রীনিকেতনে চলে গেলেন। আচ্ছা, শ্রীনিকেতনে কি হলো না, গ্রামের কাছাকাছি চলে এলেন। আরও মানুষকে, সাঁওতালদেরকে, গ্রামের মহিলাদেরকে, ছেলেদেরকে যুক্ত করে 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 রবীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী প্রধানতম কৃতিত্ব এই যে আজকে লেদার শিল্প দেখতে পাচ্ছি আমরা শান্তিনিকেতনী ব্যাগ, এবং সারা ভারতবর্ষে, হ্যাঁ, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং তারপরে যে আলপনাটাকে চামড়ার মধ্যে নিয়ে এলেন, আলপনাটাকে চামড়ার মধ্যে, তার মানে ব্রাস ওয়ার্ক, তুলির কাজকে নিয়ে এলেন চামড়ার মধ্যে। কেন নিয়ে রতিবাবু শিখেলেন? রতিবাবু প্রতিমা দেবী তো বারবার গেছেন বাবার সঙ্গে বিদেশে, বাবার কাজ করেছেন, বাবাকে সাহায্য করেছেন, নিজেদের ফ্যাকাল্টিটাকেও এগিয়ে নিয়ে গেছেন। এইখানে একটা আশ্চর্য ওদের দুজনের যৌথ, যতবার বিদেশে গেছেন কিছু না কিছু তিনি শিখে এসেছেন। হ্যাঁ, এসেছেন। এবং সেখানে গিয়ে প্রথম উনি যেটা সহায়তা পেলেন সেটা আন্দ্রে কার্পেলেসের কাছে। আচ্ছা, প্রতিমা দেবী ওখানে আবার নতুন করে শিল্পচর্চা শুরু করলেন, মানে পাশ্চাত্য শিল্পচর্চা, মানে ওটাও দেখছেন নিজে, খুব ভালো ছবি আঁকতেন তো দুজনে। আর রবীন্দ্রনাথ তখন অসুস্থ, একটু একটা অপারেশন করানো হয়েছিল। ওই অবস্থায় কিন্তু উনি লেদার ক্রাফটটা শিখেছেন, ওই বিছানায় শুয়ে, বিদেশে। এবং সেখান থেকে প্রতিমা দেবী শিখেছেন। নিয়ে দুজনে মিলে এটাকে নিয়ে এলেন, নিয়ে এসে চামড়া ট্যানিং করা, চামড়া সংগ্রহ করা, চামড়াকে, এত বড় সহজ কথা নয়। সেখানে ওই শিল্পকে তৈরি করা, শিল্পের আমেদের জন্য নন্দলাল অনেক সহায়তা করেছেন, সুরেনবাবু সহায়তা করেছেন, কিন্তু মূল কাজটা, মূল নেতৃত্ব হচ্ছে প্রতিমা দেবী, রবীন্দ্রনাথ। এখান থেকে জাভা বালিতে যখন সুরেনবাবু গেলেন, তখন বাটিকটা উনি শিখলেন। বাটিকটা শিখে উনি প্রতিমা দেবীও ছিলেন। প্রতিমা দেবীকে সুরেন্দ্রনাথ কর গেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গেছিলেন, রবীন্দ্রনাথের সঙ্গে গেছেন জাভা বালি। এবং সেই জাভা বালিতে আর্নল্ড বাকে গেছেন,
তো প্রতিমা দেবী এটাকে টপ করে নিয়ে নিলেন, গ্রহণ করলেন। কারণ সুরেনবাবু তখন স্থাপত্যের অনেক দায়িত্ব এসে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এসে গেছে, সচিবের দায়িত্ব, যুগ্ম সচিব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নন্দলাল কলাভবনকে নিয়ে প্রাণপণ করছেন, এবার শিল্পভবনকে নিয়ে রথীবাবু প্রাণপণ করছেন। কোনো কাজ ওখানে নেই শান্তিনিকেতনে 1951-52 পর্ব পর্যন্ত যেখানে এই চারজন যুক্ত নেই, নন্দলাল, সুরেনকর, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, ঠিক এই চারজন। পরবর্তীকাল রামকিঙ্কর, বিনোদ বিহারী, আরও অনেকে, কিন্তু এই চারজন সবসময় কমন। এরা যদি আর্কিটেকচার অমুক পার্টটা করে, প্রতিমা দেবী ইন্টেরিয়ারের ফার্নিশিংটা ভেবেছেন, রথীন্দ্রনাথ ফার্নিচারটা ভেবেছেন। ফার্নিচার আর ফার্নিশিং এক নয়। ছিলাম আপনার বইতে যে ফার্নিচারের যে মোটিভগুলো ব্যবহার হচ্ছে সেই মোটিভ অনুযায়ী উদয়নের ঘরের পর্দা তৈরি হচ্ছে। ভাবাই যায় না, এখনো বোধহয় কেউ এরকম ভাবে না যে ফার্নিচারের যে মোটিভটা, ডিজাইনটা, সেটা আমি পর্দায় নিয়ে যাব, এটা তো কেউই ভাবি না আমরা। এবং দেখো এই দুটি মন যদি একত্রিত না হতো, তাহলে ফসল ফলতো না, না কখনো ফলতো না। এবং দুজনের এবার ওয়ার্কশপের প্রয়োজন হলো, মানে একদম অ্যাপ্ট কথাটা আপনি যেটা বলছেন, ডিজাইনার কাপল রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী। এবার কি হচ্ছে দেখো যে সমস্ত কর্তব্য পালন করছেন, তার সঙ্গে এটা করছেন। তার মানে একদম আমাদের ভেবে দেখতে হবে যে আমাদের মধ্যে অনেক সারপ্লাস শক্তি রয়েছে, আমরা অপপ্রয়োগ করছি, অযথা ব্যবহার করছি অন্য কাজে, এবং সেটা সংস্কৃতির স্খলন ঘটাচ্ছে। কিন্তু ওরা সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে আসছেন পরাধীন ভারতে। সারপ্লাস টাইম বলতে কিছু ছিল না, মানে এটার পাশাপাশি কিন্তু প্রতিমা দেবী আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে মানে তার লেখা যে সব নাটকগুলোকে নৃত্য নাট্যে মানে পরিমার্জন করিয়ে যাচ্ছেন। কারণ ওই নৃত্যনাট্যটা অসম্ভব ভালো বুঝতেন প্রতিমা দেবী, আরেকটা ভালো বুঝতেন ড্রেস ডিজাইন, নাচটাও বুঝতেন এবং ড্রেস ডিজাইনটা বুঝতেন। হ্যাঁ, নাচটাকে ভীষণভাবে ঢুকিয়ে নিলেন, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিমা দেবীর সাহায্য ছাড়া পারতেন না। এবং এই দুজনের, তখন রবীন্দ্রনাথ জীবিত, দুজনের যে যৌথ উদ্যোগ, প্রতিমা দেবীর কথা বলছেন, হ্যাঁ, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী, সেটা কি হিসেবে আমরা অনেক সময় দেখতে পাই না, স্থাপত্য একটা সময়ের কথা বলে যায়, নীরবে নিশ্চিন্তে। শ্রোতা বা উপভোক্তার কাজ হচ্ছে সেই স্থাপত্য থেকে বার করা রহস্যটা কোথায়। দেখা গেল যে প্রতিমা দেবীর একটা স্টুডিও দরকার, এদিকে প্রতিমা দেবীর একটুখানি আড়াল দরকার, কারণ ঠাকুর বাড়ির বৌমা তো, ওদের একটা ওই বৌদ্ধিক আভিজাত্য ছিল, আড়াল। এদিকে বাবা মশাইকেও দেখতে হচ্ছে, এদিকে বাবা মশাই কাছে থাকলে ওয়ার্কশপ হবে না। কাজেই উদয়ন থেকে ঢিলছোড়া দূরত্বে রথীবাবু তৈরি করলেন চিত্রভানু। এই চিত্রভানু বাড়িটা শুরুই হচ্ছে দোতলা থেকে, এবং প্রতিমা দেবী পৃথুলা ছিলেন, যার জন্য রথীন্দ্রনাথ এমনভাবে স্টেপগুলো ডিজাইন করেছেন 3-4টে স্টেপ পরই বিশ্রাম নিতে পারেন। আচ্ছা, আবার 2টো স্টেপ উঠলেন, আবার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখান থেকে উঠে মহিলাদের প্রথম আকর্ষণ হচ্ছে নিজেকে আয়নায় দেখা। সে আয়নাটুকুও রাখলেন রথীন্দ্রনাথ, যে প্রতিমায় উঠে নিজেকে দেখবে। উঠলেন, সাজঘর আছে সেখানে, মানে কাপড় চোপড় পাল্টাবেন, এগুলো মানে নিখুঁতভাবে জানতেন রথীবাবু, যে প্রতিমার প্রত্যেকটি অংশ কি করবেন, কি করতে চান, কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগেন না। উনি যেমন রবীন্দ্রনাথকে জানতেন, তেমনি প্রতিমা দেবীকেও জানতেন নিবিড়ভাবে। একে বলা হয় এগ্রোনমি। এগ্রোনমি মানে তার দেহের মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপত্য, ফার্নিচার, এবং তিনি যে ধরনের কাজ করবেন, পেইন্টিং, বাটিক, ট্যানিং, চামড়ার কাজে, এবং সেরামিক, এই সেরামিকের প্রচলনটা করলেন হচ্ছে প্রতিমা দেবী, একদম, যেটা আমরা এখনো দেখতে পাই, সেটা কোথা থেকে শিখলেন, মিউজিয়ামে দেখতে পাই শান্তিনিকেতনে। এবং কোথা থেকে শিখলেন উনি, ওই যখন ফ্রান্সে গেলেন তখন ওইখানে উনি ইটালিতে ওদের কাছ থেকে এটা শিখে ফেললেন। এদের দুজনের একটা মস্ত বড় শিল্পী দম্পতির একটা অদ্ভুত একটা গুণ, এরা কোথায় কখন কীভাবে কোথা থেকে নিয়েছে এটা কেউ বুঝতেই পারে না। রবীন্দ্রনাথও বুঝতে পারেনি, রবি ঠাকুর ইন্সপায়ার করে যেতেন, এটা শিখে এসো ঠিক সেরকমভাবে দেখিনি, কিন্তু হয়তো 1-2বার বলেছেন, সেটা ঠিক আছে, কিন্তু কোথা থেকে ওরা শিখছেন। হ্যাঁ, এমনও হয়েছে যে রবীন্দ্রনাথের সঙ্গে অন্যান্য যারা আছেন তারা অন্য জায়গায় চলে গেলেন, রথী প্রতিমা থেকে গেলেন না। কি করলেন দুজনে ঠিক করলেন, রথীবাবু দেখেছেন, প্রতিমা তো দেখেনি। সেটা হচ্ছে যে বিশ্বের
শিল্প ইতিহাস, গ্যালারি, ডেলি ইউজ আর্ট, পটারি, সেরামিক, টেক্সটাইল, লেদার ওয়ার্ক, এর জন্য বিভিন্ন মিউজিয়ামে, আর্ট গ্যালারিতে প্রতিমা দেবীকে নিয়ে দেখাচ্ছেন। প্রতিমা দেবী এবার বিশ্বের শিল্পটা খুলে গেল দরজা। তার আগে বৈঠকখানা বাড়িতে অ্যালবামে দেখেছেন, হ্যাঁ, গগন মামার মুখে শুনেছেন, এবার চাক্ষুষ করলেন। এইটা রতিবাবু করলেন দুজনে মিলে। আর ওই একটা স্টুডিও করলেন। স্টুডিও ফার্নিচার না দেখলে বোঝা যাবে না যে প্রতিমা দেবীকে জেনেছেন, প্রতিমা দেবীর গড়ন জেনেছেন, মানসিক গঠন জেনেছেন, উনি কোনটা চান সেটা দেখেছেন, কোন কাজ করবেন সেটা দেখেছেন, এবং এখানে খাট দিয়েছেন, এবং সেই খাটে প্রতিমা দেবীর শুলে একটি জলের সরোবর দেখতে পাবেন, পম্পা সরোবর। আর আড়াল এমনভাবে করেছেন, ওদিকে বাবা মশাইয়ের জানলা, সেখান থেকে দূরত্ব প্রায় 200 ফুট। বাবা মশাই কিছু হলে তৎক্ষণাৎ চলে যেতে পারবেন প্রতিমা দেবী, সে ব্যবস্থাও রেখেছেন। এ বাড়িতে রথীন্দ্রনাথ নেই, অথচ রথীন্দ্রনাথ আছেন। কিভাবে আছেন না, উদয়ন থেকে চিত্রভানু যাওয়া যায়, উদয়ন থেকে নেমে এসে চিত্রভানুর উপরে উঠল। আর রথীন্দ্রনাথের ওয়ার্কশপ হচ্ছে মোর হার্ড ওয়ার্কিং, মেশিন ওরিয়েন্টেড, কাঠের কাজ হচ্ছে, কত রকম ওয়ার্কশপ। সেটা ছিল গুহাঘর। অর্থাৎ প্রতিমা দেবীর যে তলায় থাকতেন তার তলাটা রথীবাবুর থাকতেন, ওয়ার্কশপ এবং থাকতেনও। হ্যাঁ, ওখান থেকে আপনার ওই মানে সামলানো, মানে বিশ্বভারতী সামলানোর কাজ, বিশ্বভারতীর যে পরবর্তীকালে উপাচার্য হিসেবে যেটা তিনি ওখান থেকে করতেন। এইখান থেকে করতে ওরা কি নিয়ে এলেন, যেটা রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের প্রয়াণের পরেও যেটা নিয়ে এলেন, যে এটাকে একটা ভারতবর্ষের ডিজাইন ইনস্টিটিউটে পরিণত করলেন, যেটা অনেকেই পারে না। মানে অর্গানাইজেশন, মানে গঠন করার সাংগঠনিক যে কৃতিত্ব, সেটা দুজনের সমান ছন্দে ছিল। এই নয় যে রথীন্দ্রনাথের উপরই নির্ভর করে প্রতিমা দেবী বসে রয়েছেন, আবার প্রতিমা দেবীও কিন্তু, মানে রথীন্দ্রনাথও কিন্তু প্রতিমা দেবীরই ওপরে নির্ভর করে বসে আছেন তা না। জানেন, প্রতিমা মেয়েদের নিয়ে এই আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটকে এগিয়ে নিয়ে যাবে, আর আমাকে এটাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে হবে। এবং দুজনে মিলে যখন একত্রিত হলেন রবীন্দ্র প্রয়াণের পরে, সে বাঁধনিটা না দেখলে বোঝা যাবে না যে কত দৃঢ় তাদের শক্তি দুজনের ছিল। যে ঝড়ের সামনাসামনি ওরা হয়েছিল, দেশ যে ব্যবহার করেছিল, একদম যেরকম বিপজ্জনক অবস্থার মধ্যে পৌঁছে গেছিলেন, বিশ্বভারতী উঠে যায় অবস্থা। রবীন্দ্রনাথ নেই, ফান্ড নেই। 1941 থেকে 1951, 1941 থেকে 1947 ভাবুন, দেশ স্বাধীন হয়নি। সেই সময় কে নিয়ে গেছে? ওই চারজন, যে চারজনকে রবীন্দ্রনাথ রেখে গেলেন, নন্দলাল, সুরেন কর, প্রতিমা দেবী, রথীন্দ্রনাথ। এই চারজন হাল ধরলেন এবং মাথার উপরে পাশে এসে দাঁড়ালেন কারা? মাথার পাশে অবনীন্দ্রনাথ এবং ইন্দিরা দেবী চৌধুরী। একদম দেবী তো গানটা একদম রীতিমতো ভাবে শক্ত হাতে ধরলেন। এইখান থেকে শুরু হলো যে যৌথ প্রয়োগ শিল্পীর একটা ধারণা জাতীয় ডিজাইন ইনস্টিটিউট স্তরে। তার আগে ভারতবর্ষে জাতীয় ডিজাইন ইনস্টিটিউট ছিল না। এটাকে ওরা একটা ফর্মালাইজ করে যাব। উদয়নে আপনি একবার বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোণার্ক বাড়ি থেকে শুরু হয়েছে, সব বাড়িতে একটা স্টেজ, মানে যেখান থেকে অনুষ্ঠান করা যাবে বা কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করা যাবে, এটা রয়েছে। আপনি বলেছিলেন কোণার্কে তো আছেই, উদয়নে আছে, এবং মীরা দেবীর যে বাড়িটা রবি ঠাকুর করে দিয়েছিলেন নিজের মেয়ের জন্য, সেখানেও আছে রথীবাবুর ডিজাইন, মালঞ্চ। হ্যাঁ, এই তিনটে জাস্ট একটু ছুঁয়ে যান না। মানে উদয়নটা আবার ধরুন অনেক কিছু বলতে হয়, সেগুলো হচ্ছে আমি একটু উল্লেখ করে দিচ্ছি যে যেমন ধরুন ওই শীতল পাটি দিয়ে যে ডিজাইনটা, যেটা আমরা দেখতে পাই মানুষের জন্য কোলা, শীতল পাটি দিয়ে চারিদিক দেওয়ালটা মুড়ে যাচ্ছে, পিছনে বুদ্ধদেবের একটা মূর্তি। আমরা উদয়নে তাতামি দেখি, হ্যাঁ, আর শীতল পাটি দেখি আমরা হচ্ছে জোড়াসাঁকোয়। আচ্ছা, জোড়াসাঁকোয় শীতল পাটি। তারপরে জোড়াসাঁকো থেকে জাপান থেকে অনেক শিল্পীরা এসে যোগদান করলো। আচ্ছা, অবনীন্দ্রনাথের কাছে শিখবেন বলে একসঙ্গে কাজ করলেন, ওকাকুরা পাঠালেন। আচ্ছা, সেখান থেকে তারা যখন শান্তিনিকেতনে এরা সব চলে এলো, তখন তারাও চলে এলো শান্তিনিকেতনে।
কাসাহারা, কোনোসান, হরিসান, এরা আচ্ছা। অনেকে তারা চলে এলেন এবং তাতামি সেখান থেকে বিখ্যাত হলো। কাজী শীতল পাটি এবং তাতামি এই যে প্রয়োগটা, এবং উদয়ানের একটি কথা বলেই শেষ করা যায়, ভারতবর্ষের যত রকম স্থাপত্যিক অন্দর বাহির শৈলী আছে, যত রকমের ডিজাইন শৈলী আছে, ফার্নিচার এবং ফার্নিশিং, এই প্রত্যেকটির প্রয়োগ রয়েছে উদয়ানে। উদয়ন আমাদের জীবনে একটি পাঠ্যপুস্তক এবং গ্যালারি। এই পাঠ্যপুস্তককে না পড়লে রবীন্দ্রনাথকে তো বোঝা যায় না, যাবেই না, রথীন্দ্রনাথ বা প্রতিমা দেবী বা এই চারজনকে বোঝানো যায় না। আর কোণার্কে গেলেন রবীন্দ্রনাথ জোর করে, সেটা 1918 সালেই চলে গেলেন দেহলি বাড়ি ছেড়ে, এবং ধুধু করছে খোয়াই, সেখানে একটা ছোট্ট কটেজ, এবং সেখানে দরমার দেওয়াল। ভাবতে হবে কিন্তু 1918 সাল রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেরিয়ে কোথায় চলে গেছেন, সেন্টার ফর ইন্ডিয়ান কালচার বলছেন, সেখানে গিয়ে একলা থাকতেন। চোখ বুঝিয়ে কল্পনা করে দেখুন যে শান্তিনিকেতন, ওখান থেকে কোপাই স্পষ্ট দেখা যেত। আচ্ছা, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী শান্তিনিকেতন অন্য বাড়িতে থাকেন। এইভাবে তো চলতে পারে না, বাবা মশাই কষ্ট হবে, সেই জন্য দুজনে চলে এলেন। ঘর নেই তো, সেখানে কোনো ক্রমে একটা ছোট্ট ঘর তৈরি করলেন, তার মধ্যে অর্ধেকটা রান্নাঘর, অর্ধেকটা দুজনে থাকতেন। এইভাবে রবীন্দ্রনাথকে ওরা পাশে এসে থেকেছেন। সেখান থেকে কোণার্ক তৈরি অত সুন্দর রূপটা নিল, সেখান থেকে উদয়ন তৈরি হলো, সেখান থেকে তৈরি হলো মৃন্ময়ী, সেখান থেকে তৈরি হলো শ্যামলী, পুনশ্চ উদীচী, এবং এর মাঝেই হয়ে গেছে চিত্রভানু, গুহাঘর, পম্পার হ্রদ। এখান থেকেই ওদের দুজনকে অনেকখানি পাওয়া যায়, এবং এরা দুজনেই চিৎকৃত ছিলেন না। চিৎকৃত না হওয়ার দরুন এদের দুজনের কাজ এবং চারজনের কাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। কখনো ওদের মনোমালিন্য এই চারজনের হয়নি। 1901 যখন ভারতবর্ষ ভেবেছে এটা বন্ধ হয়ে যাবে, কি ঘরের লোক কি বাইরের লোক, কিন্তু বন্ধ হয়ে যায়নি। বিশ্বভারতীর কথা বলছি আজও, হ্যাঁ বিশ্বভারতী, আজও ভাবলে অবাক হয়ে যাই যে কি করে চালালেন 1941 থেকে 1947, মানে পোস্ট রবীন্দ্রনাথ। কোথায় ফান্ড, সেটাই তো, কি করে চালাচ্ছেন, ধরে রেখেছেন বিশ্বভারতী। একদম। তারপরে দেশ স্বাধীন হলো, তারপরে 50-এর দশকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো, 51-তে উনি উপাচার্য হলেন। রবীন্দ্রনাথ, সেটা ভালো লাগেনি ওনার উপাচার্য হওয়া, উনি ক্রমশ নিজেকে ছাড়াতে চাইলেন। হ্যাঁ, এবার তাহলে সেই জায়গাটাতে আসতে হয়। কেন চলেই গেলেন শান্তিনিকেতন ছেড়ে। কেউ যদি সারাটা জীবন চাপের মধ্যে কাজ করে থাকে, মানসিক চাপ, অর্থনৈতিক চাপ, চারপাশের চাপ, বিদ্রুপ করার চাপ, হ্যাঁ, সমালোচনার চাপ, দুজন মিলে আর কত যুদ্ধ করবেন। করতে 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 রথীবাবু সিদ্ধান্ত নেন যে শান্তিনিকেতন আমাকে ছেড়ে যেতে হবে, আমি নতুন করে আবার একটা শুরু করব, নতুন পর্ব। এই পর্বে ওনার যাওয়াটা ওনার নিজস্ব সিদ্ধান্ত। প্রতিমা দেবী গেলেন না, সেটা ওনার নিজস্ব সিদ্ধান্ত। আমরা ওইখানে আসবো না, কিন্তু আমরা আসবো এইখানটাতে, যে দুজনে আজীবন সম্পর্ক ছিল এবং দুজনে আজীবন প্রয়োগ শিল্পী ছিলেন। এটা বলে এই পর্ব শেষ করব যে কেউ যখন নানা রকম রংচং কথাবার্তা বলে, তারা বলুক, যেমন বলতে রথীন্দ্রনাথের জীবনে প্রথম চিঠি মাকে লেখা। আচ্ছা, রথীন্দ্রনাথের জীবনের শেষ চিঠি প্রতিমা দেবীকে লেখা। 1961 সাল, রথীন্দ্রনাথকে ডাকা হয় না রবীন্দ্রনাথের জন্মোৎসবে, বিশ্বভারতীতে ডাকা হয় না, প্রবল অভিমান, এবং তিনি জুন মাসে 1961-তে প্রয়াত হন। এবং শেষ অবস্থা 1966-67 এই সময়টাতে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জানি যে কি অসম্ভব বিড়ম্বিত হয়েছেন প্রতিমা দেবী সেই সময়। অসম্ভব অসুস্থ হয়ে পড়তেন, চিকিৎসা সেভাবে হতো না, এবং তবু ওনার জেদ কাজ করে গেছেন। দুজনে আজীবন বিশ্বভারতী, বিশেষ করে রবীন্দ্রনাথকে সেবা করে গেছেন, কিন্তু আত্মবিস্মৃত হননি, আত্মব্যক্তিত্ব হারাননি।
এইখানে ওরা দুজনের যৌথ শিল্পী দম্পতি একটা মহান শক্তি, প্রাণ শক্তি